খালেদা জিয়াকে সম্মান দিয়েছেন। আমরা দেখেছি তিনি অসুস্থ হওয়ার পর বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, যত দল আছে সব দলের নেতা কর্মী এমনকি সাধারণ মানুষ তার জন্য দোয়া করেছে। তিনি যখন পরলোকে যাত্রা করেন তার যে জানাজা, এই জানাজায় মানুষের যে ঢল, আমি উপস্থিত ছিলাম, এখানে অনেকে আপনাদের ব্যক্তিবৃন্দ স্ত্রী যারা আছেন তারাও উপস্থিত ছিল। এত মানুষের ঢল সেই গত 100 বছরে বাংলাদেশের কোনো জানাজায় বা কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেখা গেছে এমন কোনো ইতিহাস আমার জানা নেই। কারণ আল্লাহ তাকে সম্মান দিয়েছে। আমরা এমন একজন ব্যক্তির জন্য আসছে এই পবিত্রতম মুহূর্তে দেবীপুর গ্রামের মানুষ নিয়ে আমরা সেবা করছি। আমি আপনাদের ভাই হিসেবে, আমি আপনাদের সন্তান হিসেবে গত 40 বছর আমি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করি। অনেকে আপনারা আমাকে চেনেন, অনেকে আমাকে চেনেন না। আমি এর আগে এই অঞ্চলে 2007 সালে প্রথম ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে এসেছিলাম। অনেকে জানেন সেই নির্বাচন শেষ পর্যন্ত হয়েছিল না, তাই না? 1/11 হয়েছিল। 2018 সালে আমি এই এলাকায়, আমার এই পবিত্র জন্মভূমিতে আমি আবারও ধানের শীষ প্রতীক এসেছিলাম। কিন্তু সবাই আপনারা জানেন যে দিনের ভোট রাতে কিভাবে হয়ে গেল। এবার ইনশাআল্লাহ একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আল্লাহ বলছেন আকুল জাল হক, সত্যের আগমন ঘটেছে। কি বাংলাদেশে কি সত্যের আগমন ঘটেনি? আকুল জাহাকাল বাতিল, মিথ্যা বা বাতিল বিদায় হয়েছে। বাংলাদেশে কি মিথ্যা এবং বাতিল বিদায় হয়নি? ইন্নাল বাতিলা কানা জাহুকা, যা মিথ্যা যা সত্য তা অবশ্যই অপসারিত হবে। সুতরাং এমন একটা সময় 2026 সালের সামনে রেখে আবারও আপনাদের ভাই হিসাবে, আপনাদের মাটির সন্তান হিসেবে আবারও আমি ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের সামনে এসেছি। কারণ এখন বাংলাদেশে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ বজায় রয়েছে। অনেকে বলছে, আমি শুনতে পাচ্ছি অনেকে বলছে যে এ দলকে দেখলাম, বি দলকে দেখলাম, এবার একটু আমরা অন্য দল সি দলকে ভোট দেব। তাদের এই গল্পের বিরুদ্ধে আমার বক্তব্য যে আমি আপনাদের সন্তান, আমাকে তো কখনো ক্ষমতায় দেখেননি, দেখেছেন? 2001 সালে আমি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিএনপির ছাত্র সংগঠনের সভাপতি ছিলাম, আমার যে সীমিত ক্ষমতা, সীমিত সামর্থ্য ছিল, তা দিয়ে আমি কি আমার অঞ্চলের মানুষকে উপকার করেছি কি করিনি তার দায়িত্ব আপনাদের উপর দিয়ে গেলাম। আর উপরের আল্লাহ তাআলা তার বিচার করবেন। যে আমি আমার যে সীমিত সামর্থ্য 2001 সাল থেকে 2007 সাল পর্যন্ত ছিল, সেই সামর্থ্য দিয়ে আমি আমার এই অঞ্চলের মানুষকে পাশে দাঁড়িয়েছি কিনা, উপকার করেছি কিনা। সুতরাং যারা বলে এ দল দেখলাম, বি দল দেখলাম, আমরা এবার একটু অন্য দলকে দেখব, তাদের এই গল্পের বিরুদ্ধে আপনাদের কাছে আমার আবেদন যে আমাকে এবার প্রথমবারের মতো পরীক্ষা করুন। ইনশাআল্লাহ আমি রাজনীতিকে কখনো ব্যবসায়িক পণ্য হিসেবে মনে করি না। রাজনীতিকে আমি ব্যবসায়িক পণ্য ধরি না, যা আমার এই 40 বছরের রাজনীতিক ইতিহাসে কেউ বলতে পারবে না। রাজনীতিকে আমি জাতীয় দায়িত্ব এবং জাতীয় কর্তব্য হিসেবে মনে করি। এই অঞ্চলের সমস্ত মানুষকে, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জামাত করেন, আপনি কমিউনিস্ট পার্টি, জাতীয় পার্টি, এনসিপি, যে দলই করেন না কেন, আমি আপনাকে রূপসা মায়ের সন্তান হিসেবে আপনাদেরকে বিবেচনা করি। রূপসা মায়ের সন্তান হিসেবে আপনাদের বিবেচনা করি। আমাদের এই দেবীপুরে আমরা
যে সমস্ত সন্ত্রাস, চাঁদাবাদী, নৈরাজ্য যদি থেকে থাকে, আমি আপনাদের সন্তান হিসাবে কথা দিচ্ছি, আমি এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। দেবীপুরের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, দেবীপুরের মানুষ যেন আপনার সুপেয় পানি পায়, খাবার কোয়ালিটি ড্রিঙ্কিং ওয়াটার পায়। দেবীপুরের রাস্তাঘাটগুলোর অবস্থা কিন্তু ভালো না, আমি আসার সময় দেখলাম। আমরা শুধু দেবীপুর না, এই রূপসাকে আমরা একটা উন্নত মডেল রূপসা হিসেবে গড়ে তুলব। আমি বলেছি রূপসা ঘাটে 4 লাইন রাস্তা হবে ইনশাআল্লাহ, যাতে যানজট কমে যায়। আমাদের এই অঞ্চলের রাস্তাগুলোকে চওড়া করা হবে। এই যে রাস্তাগুলো, আমাদের ছেলে মেয়েরা এই রাস্তা, আমাদের এই রাস্তার ঘাটে যে অবস্থা দেখলাম, আমাদের ছেলে মেয়েরা যে কোনো সময় পা হাত পা ভেঙে পড়তে পারে। এই রাস্তাঘাটগুলো আমি প্রশস্ত করবো ইনশাআল্লাহ, যাতে আমাদের ছেলে মেয়েরা, আমাদের ভবিষ্যৎ বংশধররা সুন্দর একটি রাস্তার উপর হেঁটে যেয়ে সুন্দর একটা স্কুলে পড়তে পারে। আমি এই অঞ্চলের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করব, কারণ শিক্ষা ছাড়া আমাদের এই এলাকার উন্নয়ন হবে না। আমি এই রূপসার নৈহাটি গ্রাম, নৈহাটি ইউনিয়নে সবচেয়ে বড় সমস্যা আমি দেখলাম আমাদের এই রূপসা ঘাট। রূপসা ঘাট যখন মানুষ পারাপার হয় তখন অনেক সমস্যার সম্মুখীন হয়। আজকে দুপুর থেকে আমি এই বক্তব্যগুলো দিচ্ছি, প্রশাসনকেও বলেছি, টেলিভিশনে একটা সাক্ষাৎকার দিলাম কিছুক্ষণ আগে, সেখানেও বলেছি আমাদের এই রূপসা ঘাটে আপনি মাঝি বলেন, ট্রলারি বলেন, যত রকম পারাপারের ব্যবস্থা আছে, এখান থেকে যদি কোনো চাঁদাবাজি গ্রহণ করা হয় তাকে আমরা দল থেকে শুধু বহিষ্কার না, আইনের হাতে পর্যন্ত সোপর্দ করতে প্রস্তুত রয়েছে। নদীর ওই পারে, খুলনা শহরের ধারে ওই পারে অব্যাহত গতিতে ট্যাক্স আদায় করছে আমার অঞ্চলের মানুষের কাছ থেকে আমি খবর পেয়েছি। আমি পুলিশ কমিশনারকে বলেছি, আমি বিআইডব্লিউটিসি কে চেয়ারম্যানকে বলেছি, আমি স্থানীয় প্রশাসন তাদেরকেও বলেছি, আমার এই রূপসা প্রশাসন বলেছে ভাই ওই ঘাট আমাদের মধ্যে না। সুতরাং আমি রূপসা ঘাটেও বলেছি যে ওই খুলনা শহরের নতুন বাজার দিয়ে যে ঘাটটা, ওই ঘাটে যদি কোনো ফার্দার আমার নেতা কর্মীর আমাদের এই গ্রামের মানুষের কাছ থেকে পারাপারের টাকা ব্যতীত পণ্য আনা নেওয়ার জন্য ট্যাক্স আদায় করা হয়, আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আপনাদের কাছে আবেদন করছি, পারাপারের টাকা ছাড়া কোন রকম ট্যাক্সের টাকা দিবেন না, রুখে দাঁড়াবেন। বলবেন যে হেলাল ভাইয়ের নির্দেশ, আমাকে বলবেন, প্রধান পুলিশের কাছে যাবেন, আমাকেও বলবেন। রূপসা ঘাট পার হওয়ার সময় পারাপারের টাকা মাঝিকে দিতে হবে, এটা ঠিক। কিন্তু ওই যে আপনি পণ্য নিয়ে আসেন, টেলিভিশন নিয়ে আসেন, রেডিও নিয়ে আসেন, বাজার করে নিয়ে আসেন, তার থেকে ট্যাক্স করে, এটা কিন্তু দেওয়া যাবে না। ইনশাআল্লাহ আমি ওই ঘাট মুক্ত করব, আজ হোক কাল হোক, মানুষ যেন নির্বিঘ্নে পার হতে পারে। এই দেবীপুরের মানুষের স্বাস্থ্য উন্নয়নের জন্য আমাদের রূপসায় যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেগুলোকে আমি উন্নত মানের করব। আমার বক্তৃতা একটাই, যারা বলে যে এ দল দেখলাম, বিদল দেখলাম, নতুনকে দেখবো, নতুন দলকে দেখে তারা কি ক্ষমতায় আসতে পারবে? সারা বাংলাদেশে কি সরকার আসবে, কি বিএনপি? এটা তো আল্লাহর রহমতে আমরা সবাই বুঝি, তাই না? যে বিএনপি সরকার গঠন করবে। রূপসার মানুষ যদি সে বিএনপির প্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাতে না পারে, তাহলে কি রূপসা উন্নয়ন থেকে, উৎপাদন থেকে বঞ্চিত হবে না? আমি শুধু বিএনপি না, আওয়ামী লীগ করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, ইসলামী আন্দোলন করেন, সবার কাছে আবেদন জানাচ্ছি, সবাই আমাকে চেনেন যে আমি 40 বছর জাতীয় রাজনীতি করছি। সরকারের সাথে আমার বোঝাপড়া হয়েছে, সরকারের সাথে আমি কথা বলতে পারি। আমি আমার এলাকার উন্নয়নের জন্য যতটা কাজ করতে পারবো, অন্য কেউ আমার দৃঢ় বিশ্বাস এত কাজ করতে পারবে না, কারণ তার পরিচিতি সারা বাংলাদেশের এমন কোন উপজেলা নেই যেখানে আপনাদের এই ভাই বক্তৃতা দেয়নি, কথা বলেনি। আমি সরকারের
আজকে আমার দল যদি সরকার গঠন করে, আমি আমার এলাকায় যে সমস্ত মানুষকে কর্মসংস্থান থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে বিভিন্ন সেবামূলক কাজ যতটা করতে পারবো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে যারা আমার সাথে প্রতিযোগিতা করছেন তারা কি ঠিক মতো ঢাকা বা বাংলাদেশের প্রশাসনের সাথে আপনার সেরকম বোঝাপড়া রয়েছে? কারণ আমার থেকে রাজনীতির বয়স তো আপনাদের কারো বেশি না। আমি বিএনপি রাজনীতির উচ্চ পর্যায়ে অবস্থান করছি। সুতরাং যারা বলে যে এ দল দেখলাম, বিদল দেখলাম, এবার একটু অন্য দল দেখব, দেখেন আমি গত 40 বছরে কতবার গ্রেফতার হয়েছি। আমি বারবার গ্রেফতার হয়েছি এই জনগণের অধিকার আদায়ের জন্য। আমি বারবার নির্যাতিত হয়েছি। 111 সেনাবাহিনী আমাকে গ্রেফতার করেছিল, কিন্তু কখনো আমি অসত্যের কাছে মাথা নত করিনি। এই রূপসা উপজেলায় আমি ঢাকায় অবস্থান করছি, রূপসা উপজেলায় কারা গাড়ি পুড়িয়েছে, কি ভাঙচুর করেছে, আমার নামে মামলা দিল। শুধু আমার নামে না, আমার এই নেতা কর্মী যারা আমার কাছে দাঁড়িয়েছে এদের সবার নামে মামলা দিল। আমরা সব কিছু মোকাবেলা করেছি এলাকার উন্নয়নের সাথে। কি আপনারা ভোট দিতে পারতেন না, যাতে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেই জন্য আমরা ব্যবস্থা করেছি। দেখুন, আপনাদের দল বিএনপি, আমাদের দল বিএনপি বলেছে এবার আমরা ক্ষমতায় যে প্রথম যে কাজটি করব, যে 1 বছরের মধ্যে 1 কোটি মানুষকে আমরা চাকরি দিব, কর্মসংস্থান দেব 1 কোটি মানুষকে। 5000 ইউনিয়নে যদি 1 কোটি মানুষকে, বাংলাদেশের 5000 ইউনিয়ন, 5400 ইউনিয়ন আছে, দেবীপুরের এই নৈহাটি ইউনিয়ন ভাগেও তো 1000 লোক চাকরি পাবে না? আমরা বলেছি যে দারিদ্র বিমোচনের জন্য, এই যে দেখেন আমরা যে নেত্রীর জন্য দোয়া করছি, এই নেত্রী আপনাদের বিধবা ভাতা কার্ড দিয়েছে। এই যে বিধবা ভাতা কার্ডটি পান, এটা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছে। এই যে বয়স্ক ভাতা কার্ডটি পান, এটা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছে। এবার আমরা নতুন যে কার্ড ব্যবস্থাটি করব, এবার আমরা অসহায় দুস্থ পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছি। ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছি। এই কার্ড যার কাছে থাকবেন তিনি মান্থলি অর্থাৎ মাসে 2 থেকে 2500 টাকা আপনার অ্যাকাউন্টে, বিকাশ অ্যাকাউন্টে যেমন টাকা পান এরকম টাকা পাবেন। এবং এই কার্ড দিয়ে আপনি ন্যায্য মূল্যের দোকান থেকে চাল ডাল তেল কিনতে পারবেন। এবং এই কার্ডের মালিক হবে আমাদের মায়েরা, আমাদের বোনেরা। কারণ আমাদের সমাজে আমরা জানি যে অনেক সময় আমাদের মায়েরা যখন বয়স হয়ে যায়, ছেলে মাকে দেখে, এমনকি স্বামী তিনিও মাকে, তার স্ত্রীকে ঠিক মতো খাবার, টাকা পয়সা দেন না, তখন আমাদের মায়েরা খুব অসহায় হয়ে পড়ে। এই জন্য আমাদের দল, আপনাদের দল বিএনপি আপনাদেরকে এই কার্ডটি উপহার দিবেন। আমরা প্রথম পর্যায়ে 50 লক্ষ এই কার্ড সারা বাংলাদেশের অসহায় আমাদের মায়েদেরকে আমরা দিব। এবং এই কার্ড দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো দলীয় বিবেচনায় দেব না, তিনি পাবেন। এই জন্য ভাই হিসেবে আমি থাকবো আপনাদের পাশে। যোগ্য ব্যক্তিটি যেন এই কার্ডটি পায় এবং পর্যায়ক্রমে আমাদের সমস্ত মায়েকে আমরা, অসহায় পরিবারগুলোকে আমরা এই কার্ড প্রদান করব। এই কার্ডটা যদি আপনার থাকে, আপনি আরেকটা সুবিধা পাবেন। সেই সুবিধাটা হলো চিকিৎসা সুবিধা পাবেন। আপনি রূপসা থানা স্বাস্থ্য কেন্দ্রে গেলেন, বললো যে আপনার যে রোগ, সেই রোগ এই রূপসা থানা, রূপসার হসপিটাল আপনার নিরাময় করতে পারবে না, আপনাকে সারিয়ে তুলতে পারবে না, আপনাকে খুলনা শহরে যেতে হবে অথবা ঢাকায় যেতে হবে। এই যে ডাক্তার যে আপনাকে রেফারেন্স দিয়ে দিল, এইটা রেফারেন্সটা যদি থাকে, এই কার্ডটা যদি আপনার থাকে, তাহলে ওই খুলনা শহরের ব্যয়, ইভেন ঢাকা শহরের যে চিকিৎসার ব্যয়, এটা সরকার, বিএনপি সরকার বহন করবে ইনশাআল্লাহ। সুতরাং এই কার্ডের মালিক হবে আমাদের মায়েরা, মায়েদেরকে ক্ষমতায়নের জন্য। আর এটা হলো কৃষক কার্ড, এটা কৃষক পরিবাররা পাবে।
একই রকম সুবিধা পাবেন। এই কার্ডে প্রতি মাসে 5,000 টাকা দেওয়া হবে, যেহেতু কৃষি পণ্য উৎপাদন করবার জন্য। এবং এই কার্ড দিয়ে আপনি সরকারি লোন নিতে পারবেন, সেই লোনের সুদ দেওয়া লাগবে না, কারণ সুদমুক্ত বাংলাদেশ বিএনপি গঠনে অঙ্গীকারাবদ্ধ। আমি গতকালকে যখন রাত্রের বেলা আমি আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান তার সাথে দেখা করতে গিয়েছিলাম। আমি এলাকায় আসবো আজকে, এই জন্য গতকালকে আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম। তিনি আমাকে দেখে বলল যে এলাকায় যে বলতে হবে এবার আমাদের নতুন কর্মসূচি হলো খাল খনন কর্মসূচি, যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন। 4,000 বর্গ কিলোমিটার আমরা খাল খনন করব। খাল খনন করার ফলে কি হবে? 20,000 কিলোমিটার আমরা খাল খনন করব। খাল এবং নদী, এই খাল এবং নদী খনন করলে কি হচ্ছে? আমাদের নদীগুলো মারা যাচ্ছে, এই নদীগুলোকে বাঁচিয়ে তুলতে হবে। কৃষক শুকনো মৌসুমে পানির অভাবে মাটির তল থেকে পানি তুলে সেচ দেন, এটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক। আমরা বৃষ্টি মৌসুমে পানিগুলো ধরে রাখবো, বন্যার মৌসুমে নদীর পানি যাতে খালের ভিতর ঢোকে। এই খাল খনন কর্মসূচি ইনশাআল্লাহ আমাদের এই সমস্ত কর্মসূচির পাশাপাশি খাল খনন কর্মসূচিও থাকবে। তাই আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে, সালাম জানিয়ে, আপনাদের ভাই হিসেবে আমার অনুরোধ থাকবে, এ দল বিদলের থিওরি যে তত্ত্বটা ভেবে গিয়ে আপনারা সবাইকে বলুন হেরালকে এবার পরীক্ষা করে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই দোয়া অনুষ্ঠানে দোয়া পরিচালনা করছেন দেবীপুর পুরাতন জামে মসজিদের খতিব মুফতি হাবিবুর রহমান। আমরা সকলে সূরা ফাতিহা একবার, কিংবা সূরা ইখলাস بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. মালিক আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে যে সময় দোয়া কবুল হয়, ওরা আকাশের নিচে আমরা গুনাহগার সূরা ফাতিহা সূরা ইখলাস দোয়া করে সালাম কালাম কোরআন খতম হয়েছে, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে যার সওয়াবে কোটি কোটি গুণ বৃদ্ধি করে নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত চলে গেছে প্রত্যেকের কবরে সওয়াবটুকু পৌঁছায়া দিন। তার জন্য কেন যে হাত উঠাইলাম মালিক, আপনার যারা বুঝার কিছুই বাকি নাই। যে নেত্রী দেশ নেত্রী এই দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে, 3 বার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়েছে,
আল্লাহ তিনি কয়েকটা দিন আগে আমাদের ছেড়ে চলে গেছে, তার কবরে আসাবটুকু পৌঁছাইয়া দিন। সাথে সাথে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং তার ছোট সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের কবরে আসাবটুকু পৌঁছাইয়া দিন। কবর মালিক দেশ নেত্রী বিদেশকে তিনি বাঁচে নাই, বিদেশকে গ্রহণ করে নাই, দেশের মাটিকে গ্রহণ করেছে, দেশের জনগণের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে। এর বদলা যাজা হিসেবে তার কবরকে রিয়াজুল জান্নাহ বানাইয়া দিন। কবর মালিক জীবনে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমাদের দোয়ার খাতিরে সকল ভুল ভ্রান্তি ক্ষমা করে আল্লাহ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকা এবং আল্লাহ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কবরের আযাবকে মাফ করিয়া দিন। ওই পরিবার সব আল্লাহ এই 6 নম্বর ওয়ার্ডের আল্লাহ যত মুরব্বিগণ চলে গেছে সকলকে মাফ করিয়া দিন। আল্লাহ একটা সন্তান পুত্র সন্তান রেখে গেছে তার হায়াতকে আল্লাহ দীর্ঘায়িত করে আল্লাহ দেশবাসীর খেদমত করার সুযোগ করিয়া দিন। সাথে সাথে আমাদের প্রিয় নেতা আজিজুল বারী হিলালী সাহেবকে আল্লাহ সুস্থতা দান করে সামনে জনগণের খেদমত করার তৌফিক দিয়া দিন। আল্লাহ আমার মাদ্রাসা শৃঙ্খলা এবং দুনিয়ার সারা দেশের সকল মাদ্রাসা মসজিদকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করিয়া দিন। রব্বানা ইয়া রব্বানা মাফ কর দে हमारी सब गुनाह, दुआ का दम बदल गई नहीं হায়াত দৌলত ইলমে দারাজি। ওগো মালিক অবশেষে ফরিয়াদ জানাই দুনিয়া ছেড়ে কালেমা পড়তে পড়তে যেন বিদায় নিতে পারি সেই তৌফিক দিয়া দিন। আল্লাহর সাথে সাথে এই দেশটাকে দুর্নীতি মুক্ত করে আল্লাহ সুন্দরভাবে আল্লাহ দেশটা পরিচালনা হয়, আল্লাহ সুখী শান্তিতে জনগণ বসবাস করতে পারে সেই তৌফিক দিয়া দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।